Hi everyone. So welcome to the another episode of Procreate. সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। যদিও এই ভিডিওটা যখন আপলোড হবে ততক্ষণে অলরেডি নিউ ইয়ার হয়ে গেছে। আমি এটা ভেবেছিলাম যে 31 ডিসেম্বরই ভিডিওটা করব, যাতে ইয়ার এন্ডিংটা একটু পজিটিভলি হয়। তারপরে মনে হলো কেন ওই দুটো টাইমে মাঝে না, তো সেই কারণে এই টাইমে আমি ভিডিওটা রেকর্ড করছি। সবার ঠান্ডা কেমন লাগছে একটু বলুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের ওখানে কে কে ভিডিওটা কোথা থেকে দেখছেন অ্যান্ড কাদের কাদের স্থানে কীরকম ঠান্ডা পড়েছে আমাকে একটু জানাতে ভুলবেন না। তো এই ঠান্ডার মধ্যে চলুন আজকে একটা নতুন বই নিয়ে কথা বলি, এবং এই বইটা যে থিমের ওপর লেখা, সেই থিওরি বা যে থিমটা পুরোটারই কিন্তু প্রেক্ষাপট হচ্ছে হিমালয়। আশা করি ঠান্ডাটা একটু বেড়ে যাওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, তো এটা পুরোপুরি একটা নন ফিকশন বই। আশা করি অনেকেই বইটা পড়েছেন, বা যারা পড়েনি তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো বইটা একবার পড়ার জন্য। 2026-এ যারা নতুন বুক লিস্ট তৈরি করছেন, কী কী বই পড়বেন কী কী বই পড়বেন না, তাদের জন্য এই বইটা রেকমেন্ডেশনে তোলার থাকুক। তো অলরেডি আমি যেহেতু পড়ে ফেলেছি তাই আমি রিভিউটা করছি, এবং এটা আমি খুব রিসেন্টলি শেষ করেছি। মানে মোটামুটি এটা আমি 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করেছি, মানে 2 থেকে 3 দিন আগে আমি বইটা শেষ করেছি। তো আমার মনে হলো যে একদম সত্য একটা কিছু বই নিয়ে কাজ করা যাক। তার কারণ এর আগে আমি বেশ অনেক কটা বই নিয়ে কাজ করেছি, সেগুলো হয়তো আমার 1 বছর 1.5 বছর আগে পড়া, বা 6 মাস 7 মাস আগে, বাট খুব রিসেন্টলি পড়া বই। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। বইটা আমি দেখাচ্ছি তার আগে একটুখানি আমি বলে নিই যে এই বইটার বিষয়টা। তার আগে একটা টপিক বলি। বইটা নিয়ে বলার আগে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই বইটা নিয়ে কথা বলার আগে একটা জিনিস সবার সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বইটা পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে, আপনারা প্রত্যেকে ধারাক সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন। আমি ধারাক 2 এর কথা কিন্তু বলছি না, ধারাক 1 যেটা বহুদিন আগে হয়েছিল, যেটা জাহ্নবী কাপুর করেছিলেন। তো সেই সিনেমাটার কথা আমি বলছি। তো সেই সিনেমাটাতে যেরকম থিমটা ছিল বা যেরকম থিওরিটা ছিল, যে পুরো স্টোরিটা একটা লাভ থিমের ওপরে করা, এবং দেন গিয়ে একটা ট্র্যাজিকভাবে মুভিটা এন্ড হয়, অ্যান্ড দেন পুরো গল্পটার যে মিনিংটা সেটা টোটালি চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এই যে পুরো সিনেমাটা হয়ে গেল, লাস্টে এন্ডিংটা ঠিক যেরকম ট্র্যাজিক ওইটা শেষ হলো, এই বইটা হচ্ছে ঠিক সেরকম। তার কারণ আছে, আমি পরপর একটা করে আসছি। তো এন্ডিংটা এমনভাবেই শেষ হলো যেন গোটা গল্পর যে ভালোবাসার মানেটা, সিনেমার যে অর্থটা, সেটা টোটালি চেঞ্জ হয়ে যায়। প্রথমে আমিও যখন দেখেছিলাম ধারাক সিনেমাটা, তখন আমার দেখতে গিয়ে মনে হয়েছিল যে এটা তো একটা জাস্ট লাভ স্টোরির উপর বেস করে। আমি এক্সপেক্ট করিনি যে এন্ডিংটা এরকম হবে। এই বইটা পড়তে গিয়েও আমার সেম ফিলিংসটাই হয়েছে। বইটা হচ্ছে এটা, রবীন শর্মার লেখা দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। এই বইটা হচ্ছে একটা ফেবল, যেটা আমরা আর 5টা নন ফিকশন বই, অবভিয়াসলি এটা একটা নন ফিকশন, আমরা আর 5টা নন ফিকশন বই যেরকমভাবে পড়ি, যে প্রত্যেকটার মধ্যে কিছু অ্যাডভাইস থাকে, কিছু সাজেশনস থাকে, যে এই ধরনের সাজেশনসগুলো আমাদের ওবে করা উচিত, এই ধরনের সাজেশনসগুলো আমাদের লাইফে মেনে চলা উচিত, সব ওকে। কিন্তু এই বইটার মধ্যে কোথাও গিয়ে এরকম একটা জিনিস প্রত্যেকের মাথাতে স্ট্রাইক করবে, যখন প্রত্যেকে বইটা শেষ করবে তখন তাদের মনে হবে যে হ্যাঁ, এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি মেনে চলা উচিত। কারণ আমরা কেউই জানি না যে আমাদের জীবনের কোন মোড়ে কী অপেক্ষা করছে। তাই এই বইতে যে সাজেশনগুলো আছে, প্রত্যেকটা সাজেশন আমার মনে হয় প্রত্যেকের জীবনে মেনে চলা উচিত। কারণ ওই যে একটা টার্ম আছে কার্পে ডিয়েম, যেটা হয়তো এর আগে আমি বহু ভিডিওতে বহুবার বলেছি, যে কার্পে ডিয়েম কথাটা হচ্ছে লিভ ফর দ্য মুমেন্ট, লিভ ইন দ্য মুমেন্ট, এই মুহূর্তে বাঁচো। এই কথাটা হয়তো আমি পথের পাঁচালী যখন করেছিলাম তখন বলেছি, পথের পাঁচালী যখন আমি বুক রিভিউটা করেছিলাম তখন বলেছি। এটা ছাড়াও অন্যান্য অনেক ভিডিওতেই আমি বলেছি কথাটা, যে কার্পে ডিয়েম কথাটার একটা আলাদা ভ্যালু আছে। এবার বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা হচ্ছে এই বইটার মধ্যে যে সাজেশনগুলো আছে সেইগুলো কেন মানার কথা বলা হচ্ছে। মানার কথা এই কারণে বলা হচ্ছে, কারণ বইয়ের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, যে সেই ইনস্ট্রাকশনগুলোর মধ্য দিয়ে একটা মানুষের জীবনকে টোটালি চেঞ্জ করে দিতে পারে।
এবং তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই বইয়ের যে মূল যে সারসংক্ষেপটা, সেই সারসংক্ষেপটা যখন এই বইয়ে টোটাল 13টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টারের মধ্য দিয়ে আর 5টা বই যেরকম হয়, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং আমি রিভিউ করেছি, বা অন্যান্য আরও প্রচুর বই আছে, অ্যানাটমিক হ্যাবিটস আছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড আছে, এরকম প্রচুর নন ফিকশন বই আছে। যারা যারা বই পড়তে ভালোবাসেন তারা এই নামগুলো জানেন অলরেডি। তো এই ধরনের বইগুলোতে ঠিক যে এরকমভাবেই সাজেশন দেওয়া আছে বা যেরকমভাবে পুরো বিষয়টাকে বর্ণনা করা, ক্ল্যারিফাই করা, এই বইয়ের 12তম চ্যাপ্টার পর্যন্ত সবটা ঠিক সেইভাবেই করা, কিন্তু 13 নম্বর চ্যাপ্টারে গিয়ে টোটালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ধারক মুভিতে ঠিক যেরকম হয়েছিল, একদম এন্ডিংয়ে গিয়ে একটা আনএক্সপেক্টেড এন্ডিং, এই বইয়ের ক্ষেত্রেও একটা আনএক্সপেক্টেড এন্ডিং। মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বই এরকম থাকে, যে ধরনের বইগুলোকে, বা কিছু মুভিও এরকম থাকে যে পুরোটাই আনএক্সপেক্টেড একটা ওয়েতে গিয়ে শেষ হয়, এবং যখন শেষটা হয় তখন আমরা কেউই কল্পনা করি না যে এরকমভাবে শেষ হতে পারে। কিছু কিছু বই থাকে যে চ্যাপ্টারগুলোর জন্য গোটা বইয়ের মিনিংটা চেঞ্জ হয়ে যায়, ঠিক সেরকমভাবে এই বইয়ের এন্ডিংয়ের চ্যাপ্টারটা এমনভাবে রাইটার লিখেছে যে বইয়ের পুরো মিনিংটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবার এই বইয়ের এন্ডিংটায় এমন কী আছে, এত কিছু ট্র্যাজিক, আমি এটা এখন বলবো না, তার কারণ তাহলে বইয়ের যে আসল যে টুইস্টটা সেটা চলে যাবে। সেই কারণে আমি প্রত্যেকে সাজেস্ট করবো যে বইটা পড়ার জন্য। এবং আমি যখন বইটা পড়তে শুরু করেছিলাম ভীষণ ভালো লেগেছিলো, তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছিলো আমি কোথাও একটা হিমালয়ের কোনো একটা প্রত্যন্ত তিব্বতীয় গ্রামে বসে আছি, এবং আমার সামনে কোনো একজন মঙ্ক বসে আমাকে পুরো তার জীবনের যা কিছু তিনি অ্যাচিভ করেছেন, তার জীবনের এক্সপিরিয়েন্সগুলো, সেই সমস্ত কিছু নিয়ে তিনি কথা বলছেন। মানে মনে হচ্ছিলো যেন কেউ একজন আমার সামনে বসে পুরোটা কনভার্স করছে আমাকে। তো এই বইটার প্রচুর রেকমেন্ডেশন আছে, প্রচুর মানুষ এই বইটাকে রেকমেন্ড করে পড়ার জন্য। ঠিক সেরকমভাবে আমিও পড়ার পরে এই বইটা আমি রেকমেন্ড করছি পড়ার জন্য, তার কারণ বইটা আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। এবং বইয়ের যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে একটা হিমালয়ান একটা গ্রাম, যেটার নাম হচ্ছে সিভানা। তো সেই সিভানা গ্রামে গিয়ে একজন, তিনি তার জীবনের যা কিছু শিখেছেন সেই শেখার যে জার্নিটা সেটা তিনি তার বন্ধুকে বলছেন। ঠিক আছে, তো এই পুরো জার্নিটা যেটা করা আছে এই বইয়ের মধ্যে, যেটা পুরোটা ডেসক্রাইব করা আছে, এটা বলতে গিয়ে একটা কথা আমার মনে পড়লো। সেটা হচ্ছে আমি যখন বইটা পড়েছিলাম, প্রথমত তো বইটা ভীষণ ভালো একটা টপিকের উপর লেখা, মানে প্রত্যেকটা মানুষের এই জিনিসগুলো মেনে চলা দরকার, সেটা প্রত্যেকটা নন ফিকশন বইতেই থাকে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কিছুটা আমি দিচ্ছি, জিনিসটা বলার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে একটা মানুষ কখন সব থেকে বেশি জীবন সম্পর্কে উপলব্ধি করতে পারে বলুন তো? সে যখন তার জীবনের অনেকটা সময় কাটিয়ে ফেলে, অনেকটা জীবনের অনেক কিছু পেরিয়ে আসার পরে তার যখন মনে হয় যে হ্যাঁ সত্যিই জীবনের এই জিনিসগুলো আমার করা দরকার, বা এই স্তরগুলো পেরিয়ে আসার পরে আমি এই জিনিসটা করতে পেরেছি, ঠিক সেই সময় তার জীবনের প্রতি যে উপলব্ধি, জীবন দর্শন, সেটা কিন্তু তার জীবনে অনেক বেশি হয়। এই গল্পটা হচ্ছে ঠিক সেরকম, মানে তিনি তার জীবনে, যিনি মঙ্ক হয়ে গেছেন একটা সময় পরে, সবটা ত্যাগ করে দিয়েছেন বা একটা টোটালি একটা অন্য মানুষে পরিণত হয়েছেন, সেই পরিবর্তনটা আসার জন্য তার জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। সেটা অবশ্যই তার পার্সোনাল লাইফে, এবং সেই পার্সোনাল লাইফে তার চেঞ্জেসগুলো এসেছে বলেই তার জীবনে অনেক কিছু বদলেছে। তিনি জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখেছেন, তার জীবনের যা কিছু ঘটে গেছে সেগুলোকে দিয়ে তিনি আরও বেশি করে উপলব্ধি করতে পেরেছেন বলেই আর 5 জন মানুষকে তিনি বলেছেন যে জীবনটাকে জীবনের মতন করে উপভোগ করতে, যাতে একটা সময় পরে গিয়ে আমাদের মনে এই আক্ষেপটা না থাকে যে আমি আমার জীবনটাকে উপভোগ করতে পারলাম না। এই বইয়েই একটা ছোট্ট গল্প আছে, সেই গল্পটা কিছুটা আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে একজন বাচ্চা ছেলে, একটা 12-13 বছর বয়সের একটা ছেলে, তো সে তার জীবনটাকে কোনোদিনই সিরিয়াসলি নিত না। ছোটো থেকে এই 12 বছর 13 বছর পর্যন্ত সে যখন বড় হয়েছে, যখন সে খেলতো তার খেলতে ভালো লাগতো না, সে হয়তো অন্য কিছু করছে। সে যখন অন্য কিছু করতো তার মনে হতো আরও অন্য কিছু করব, মানে একটা জায়গায় স্থির থেকে যে কিছু করা সেই জিনিসটা তার ভালো লাগতো না। তো একদিন কী হলো,
একজন বৃদ্ধ বয়স্কা মহিলা তাকে একটা দড়ি দিলেন, যেটা হচ্ছে জীবনের দড়ি, দ্য রোপ অফ লাইফ। তো সেই দড়িটা তাকে দিয়ে বললেন যে এই দড়িটাকে তুমি যত বেশি টানবে তোমার জীবনটা ঠিক তত বেশি এগিয়ে যাবে। তুমি যদি অল্প টানো তাহলে তুমি অল্প দূরে এগোবে, তুমি যদি বেশি টানো তাহলে তুমি বেশি দূরে এগোবে। এটা শোনার পরে তার প্রচণ্ড কিউরিওসিটি হলো এবং সে প্রচণ্ড এক্সাইটেড হলো এটা জেনে যে সে একটা নতুন কিছু এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছে, যে সে তার লাইফটাকে অনেকটা দূর নিয়ে যেতে পারবে একসাথে। কারণ সে কোনো সময় কনস্ট্যান্টলি লাইফে মানে কনসিস্টেন্সিটা কখনোই মেনটেন করতো না। বলা যেতে পারে যে তার মধ্যে যে ধৈর্য ব্যাপারটা সেই জিনিসটা একেবারেই ছিল না। তো স্বাভাবিকভাবেই সে যখন সেই দড়িটা পায়, দড়িটা পাওয়ার পরে তার মনে হয় যে এটাকে এবার ট্রাই করা যেতে পারে। তো একদিন সে ক্লাসে বসে টিচারের পড়া শুনছে, বা তার টিচারের পড়াটা ভালো লাগছে না, সে আশেপাশে তাকাচ্ছে, বাড়ির দিকে তাকিয়ে আছে। এরকম সময় তার হঠাৎ করে মনে পড়লো যে একজন বয়স্ক ভদ্রমহিলা তার সাথে দেখা করেছিলেন এবং তিনি তাকে একটা দড়ি দিয়েছিলেন। তো সেই দড়িটাকে সে একটু টানা পরে সে দেখতে পায় যে সে বাড়িতে চলে এসছে, মানে পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। সে বাড়িতে চলে এসছে, বাড়িতে চলে আসার পরে সে টিভি দেখছে বা খেলছে এরকম কিছু। তখন তার মনে হলো যে আরেকটু এগিয়ে দেখি আমার জীবনে কী চলছে। তো সে দড়িটাকে আরেকটু বেশি টেনে দেয়। তখন সে দেখতে পায় যে সে টিনেজার টাইমের একটু পরে, মানে যেটাকে আমরা অ্যাডাল্টহুড বলছি, বা 18-19 বছর বয়স, সেরকম সময় সে দাঁড়িয়ে আছে এবং তার একজন প্রেমিকা হয়েছে অবশ্যই, তো যার নাম হচ্ছে এলিসা। এই পুরো ঘটনাটাই এখানে বর্ণনা করা আছে। তো তার সাথে পরবর্তীতে তার বিয়ে হওয়ার কথা। তো ততক্ষণেও তার মনটা স্থির হয়নি। সে তখন দড়িটাকে আরও একটু টেনে দেয় অ্যান্ড দেন সে বলে যে কেন আর একটু দেখা যাক যে ইন ফিউচার আমার লাইফে কী আছে। তো সে দেখতে পায় যে এলিসার সাথে তার বিয়ে হয়ে গেছে, সেটা সবাইকে নিয়ে আছে আর কি। তার পরবর্তীতে তার 2 ছেলে হয়। মানে দড়িটাকে টানতে টানতে সে গোটা জীবনটাকেই দেখতে পায় এবং একটা সময় পরে গিয়ে সে 90 বছরের একজন বৃদ্ধতে পরিণত হয়। অ্যান্ড দেন জীবনের শেষ লগ্ন তখন এসে সে রিয়েলাইজ করে যে সে অ্যাকচুয়ালি জীবনটাকে কোনোদিনও উপভোগ করেনি। কারণ সে যতবারই চেয়েছে যে সেই যেই সিচুয়েশানে সে দাঁড়িয়ে আছে, তার মনে হয়েছে যে এই সিচুয়েশানটাতে আমার ভালো লাগছে না। এই যে ভালো না লাগাটা, এই যে জীবনটাকে জীবনের মতন করে উপলব্ধি করতে না পারা, বা এই যে এই সময় দাঁড়িয়ে আমি যে আজ এই ভিডিওটা রেকর্ড করছি, এই জিনিসটাকে আমি নিজে যদি উপভোগ না করি তাহলে তো আমার ভালো লাগবে না। অধৈর্য জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যে আসতে পারে, কিন্তু আমাদের জীবনটাকে ভগবান যতটুকু দিয়েছেন ততটুকু আমাদের মতন করে উপলব্ধি করা উচিত। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো আবার সেই গল্পে ফিরে যাই। তো তখন সেই লোক বা সেই ভদ্রলোক যাই বলি না কেন, তো তিনি বুঝতে পারেন যে তিনি জীবনে অনেকটা সময় পেরিয়ে এসেছেন, কিন্তু তিনি জীবনটাকে জীবনে মতন করে উপভোগই করতে পারলেন না। তিনি জানতেই পারলেন না যে তার ছেলেমেয়েরা কীভাবে ছোটোবেলা কাটালো, কীভাবে ছোটোবেলায় মানুষ হলো। তিনি তার ছেলেমেয়েদের সঙ্গে কোনোদিনও মাছ ধরা উপভোগ করলেন না, তার ছেলেমেয়েদের প্রথম চলতে শেখা উপভোগ করলেন না, তার ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে তারা প্রথম যে স্কুলে গেল সেটাকে তিনি দেখলেন না। তো এরকম অনেক কিছু তার জীবনে হয়ে গেল। এবার কি হলো, তখন তিনি আফসোস করে সেই বয়স্ক ভদ্রমহিলাকে এটা মনে মনে একটা টেলিপ্যাথির মাধ্যমে ডাকলেন। তো তখন সেই বয়স্ক ভদ্রমহিলা উপস্থিত হয়ে তাকে বললেন যে ঠিক আছে, আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে পারি। এই বলে তিনি তাকে বললেন যে তুমি জীবনটাকে যদি আরেকবার উপভোগ করতে চাও তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই দড়িটাকেই তুমি আরেকবার রোটেট করে ঘুরিয়ে দাও, তাহলে তুমি তোমার সেই পুরো পাস্ট লাইফে ফিরে যাবে যেখানে তুমি ছিলে। সেরকম করাতে সে টোটালি আবার সেই তার ছোটোবেলায় ফিরে যায়। অ্যান্ড সে দেখতে পায় যে সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে এবং তার মা তাকে ডাকছে কন্টিনিউ যে এত বেলা অবধি কেন ঘুমাচ্ছিস, ওর তোকে স্কুলে যেতে হবে। এটা হচ্ছে গল্পটার এন্ডিংটা। এটা হচ্ছে এই বইয়েরই একটা ছোট্ট গল্প, যেটা একজন সাধু তার এক বন্ধুকে শেখাচ্ছেন। তো তখন তিনি বলছেন যে তিনি সেই গল্পটা শুনেছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ছোট্ট পার্ট। এটা অ্যাকচুয়ালি গল্পটা হয়। বাস্তবে তো আমাদের জীবনটা যদি আমরা 90 বছর বয়স অবধি যদি যাই, আমরা কেউ মানুষের গড় আয়ু 60-65, আমি যদি 60-65 বছর বয়সে গিয়েও যদি ধরি, আমি চাইলেও কিন্তু আমার এই জীবনটাকে কামব্যাক করতে পারবো না। তার কারণ আমাদের জীবনটা এরকমভাবেই তৈরি করা, ভগবান ওইরকমভাবেই আমাদেরকে তৈরি করেছেন। একটা গল্পতে হয়তো সব কিছু জাদুর মতন করে পরিবর্তন করে দেওয়া যেতে পারে, কিন্তু
আমাদের বাস্তব জীবনটা সেরকমটা নয়। তাই এই গল্পটার মাধ্যমে আমরা একটা লেসন নিতে পারি যে ওইভাবে যে জাদুর কাঠিটা বা সেই জাদুর যে দড়িটা, সেই দড়িটা দিয়ে হয়তো কোনো একজন বয়স্ক মানুষ বা কেউ একজন, হয়তো কোনো একজন ম্যাজিশিয়ান, হয়তো তিনি চেঞ্জ করে দিয়েছেন একজনের জীবন। কিন্তু আমাদের জীবনটা তো সেরকম নয়। আমাদের জীবনটা হচ্ছে প্রচণ্ড আনপ্রেডিক্টেবল, আজ আছি কাল নেই। এরকম একটা ক্ষণস্থায়ী সময়ের মধ্যে আমাদেরকে এটা ভেবেই বাঁচতে হবে যে আজকের দিনটাই হচ্ছে আমাদের জীবনের শেষ দিন। যদি এটা হয় 1 জানুয়ারি 2026 আসছে, কাল সকালে উঠে আমাদেরকে ফার্স্টে এটাই ভাবছেন আমার বাড়িতে আসতে থাকে, সো ইগনোর ইট। এরকম ডিস্ট্রাকশন আমার বাড়িতে আসতে থাকে, সো ইগনোর ইট। অ্যান্ড যেটা বলছিলাম যে আমাদের জীবনটা হচ্ছে এতটাই আনপ্রেডিক্টেবল যে আজ আছে কাল নেই। আমাদেরকে প্রত্যেকটা জীবন এইভাবেই উপভোগ করতে হবে। আমাদেরকে প্রত্যেকটা দিন এইভাবেই বাঁচতে হবে যে আজকের দিনটা যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলে আমি কী করতাম। এটা ভেবে আমাদেরকে প্রত্যেকটা দিন কাটাতে হবে। জীবনটাকে এভাবে ব্যালেন্স করতে হবে যে ইমোশনাল বাউন্ডারিজ এবং প্রফেশনাল বাউন্ডারিজ দুটোকে আমাদেরকে ব্যালেন্স করেই চলতে হবে। এরকম নয় যে আমি শুধুমাত্র কাজের মধ্যে ইনভলভ হয়ে গিয়ে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস বা আমার যা কিছু যাবতীয় আমার বাউন্ডারিতে আছে সেই সবটাকে আমি ভুলে গিয়ে শুধুমাত্র কাজের মধ্যেই মনোনিবেশ করে যাবো। আবার এটাও নয় যে এতটাই আমি ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে গেলাম যে সেখান থেকে আমার কাজের প্রচণ্ড হ্যাম্পার হলো। দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে যাতে প্রত্যেকটা দিন আমরা সেই দিনটার মতন করে এনজয় করতে পারি, যাতে পরের দিনও যদি আমরা কোনো সময় যদি না থাকি, যাতে আমাদের এই আফসোসটা না হয় ওই পারে কি আছে আমরা কেউ জানি না, কিন্তু যদি সেই সোলটা তখনও পর্যন্ত যদি অ্যাক্টিভ থাকে, সেই সোলের যেন কোনো রকমভাবে মনে না হয় যে যেই জীবনটা আমরা কাটিয়ে এসেছি সেই জীবনে কোথাও গিয়ে কোথাও খুঁত থেকে গেছে বা কোথাও একটা কী বলা যেতে পারে যে কোথাও একটা খাপ ছাড়া একটা ভাব, এই জিনিসটা যেন না। তো এইটার রাইটার হচ্ছেন রবিন শর্মা এবং ইনি ইন্ডিয়ান রাইটার। এনার ব্যাপারে আলাদা করে আমি আর কিছু বলবো না, কারণ এই এনার লেখা আরও অনেক কটা বইই আছে। অলরেডি আরও একটা বই আমি ঠিক করেছি 2026-এ পড়বো, সেটা হচ্ছে হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই। যখন বইটা পড়বো তখন আমি অবশ্যই এটার একটা রিভিউ বানাবো। তো আজকের জন্য এতটাই। মাঝখানে যতটুকু একটা ইন্টারাপ্ট হয়েছিল সেটাকে একটুখানি ইগনোর করে নেবেন। আর বই থেকে একটা ভালো লাইন আমি বলি যেটা দিয়ে ভিডিওটা শেষ করব। অ্যাকচুয়ালি প্রচুর লাইন আছে, তার মধ্যে থেকে একটা আমি চুজ করব যে আচ্ছা, একটা লাইন আমি বলছি, সেটা হচ্ছে দ্য সিক্রেট অফ হ্যাপিনেস ইজ সিম্পল, ফাইন্ড আউট হোয়াট ইউ ট্রুলি লাভ টু ডু অ্যান্ড দেন ডিরেক্ট অল অফ your energy towards doing it. Once you do this, abundance flows into your life and all your desires are filled with ease and peace. তো এটার মানেটা হচ্ছে যে আমাদের জীবনের যে খুশি, সেই খুশির সিক্রেটটা হচ্ছে ভীষণই সাধারণ। যেটাকে আমরা প্রচণ্ড রকমভাবে পছন্দ করি সেটার দিকেই আমাদেরকে ধাবিত হওয়া উচিত এবং আমাদের এনার্জিটাকেও ঠিক সেই দিকেই পুশ করা উচিত। একবার আমরা যদি সেটা বুঝতে পেরে যাই তাহলে আমাদের জীবনের যা কিছু বাধা বিপত্তি আছে সেটা কেটে যাবে এবং আমাদের জীবনের যা লক্ষ্য, অভীষ্ট ইচ্ছা, সে সব কিছু আমরা খুব সহজেই পূরণ করতে পারব। সত্যি তাই, জীবনটাকে জীবনের মতন করে উপভোগ করতে হলে আমাদের সাধু সন্ন্যাসীতে দরকার পড়ে না, একটা ভালো বই যথেষ্ট। এপিজে আব্দুল কালামেরও একটা কথা আছে যে একটা বই হচ্ছে 100 জন বন্ধুর সমান। সেই সাজেশনটাকে মাথায় রেখে প্রচুর পরিমাণে বই পড়ুন। নতুন বছর শুরু হচ্ছে, নতুনভাবে শুরু করুন, কারণ একটা চ্যাপ্টার আপনি আরও সুযোগ পাচ্ছেন জীবনটাকে নতুন করে উপভোগ করার বা নতুন করে বাঁচার। আরও একটা বছর, 365টা দিন, 12টা মাস, 52টা সপ্তাহ আপনি টাইম পাবেন নিজেকে আরও বেশি করে ইউটিলাইজ করার, নিজেকে আরও বেশি করে আপগ্রেড করার। সেই সময়টাকে কাজে লাগান, কারণ অনেকের জীবনে এই সুযোগটা বারবার আসে না। এই যে নতুন বছর দেখতে পাওয়ার যে একটা সৌভাগ্য, এটা প্রত্যেকের জীবনে থাকে না। একটা শাহরুখ খানের একটা ডায়লগ আছে একটা সিনেমাতে যে কেয়া পাতা কাল হল না হোক, সেরকমভাবে জীবনটাকে উপভোগ করুন যাতে কাল যদি আপনি নাও থাকেন
আপনার জীবনে যাতে সেই আক্ষেপটা না থাকে, যে দিনটা শেষ হওয়ার পরে যেন আপনি হাসি মুখে বলতে পারেন যে আজকে দিনটাকে আমি কীভাবে ইউটিলাইজ করেছি, সবটা আমি ঠিকঠাক মতন করেছি, সব দিকটা আমি ব্যালেন্স করেছি, এটা ভেবে যেন নিজেকে স্যাটিসফাইড করতে পারেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা রিভিউ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড এগেন সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা।